আমাদের দলের মধ্যেও কথা ছিল, এমনি কিন্তু কষ্ট হয়েছে, 21টা ভোট দিতে একটা সময় লাগে, গণনা করতে অনেক সময় লাগে। তো এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমার একটা তৃণমূলের যেই সেন্ট্রাল কমিটির মেম্বার, সে হয়তো সবাইকে মূল্যায়ন করতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা, কিন্তু যেহেতু আমরা ক্যাম্পেইন সিস্টেম রেখেছি এবং কোশ্চেন করার, আমাদের গ্রুপের মধ্যে আলাপ আলোচনা করার জবাবদিহিতা রেখেছি, এবং পরস্পর প্রচারণার মাধ্যমে কেউ কিন্তু বুঝে ফেলেছে কে কতটুকু যোগ্য, কার কী আছে। এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে যে কখনো কখনো যেমন রংপুরের লোকেরা বলছে আমাদের উত্তরাঞ্চলে আমরা একজনকে চাই, আচ্ছা, দক্ষিণাঞ্চলের লোকেরা বলছে চাই। এগুলো কিন্তু একটা ক্রিয়েট করে দলের মধ্যে, মানে বিভেদ ক্রিয়েট করার সুযোগ থাকে। কিন্তু আমি যেটা দেখে মজা পেয়েছি বা যেটা করে আমরা, যেমন আমরা প্রথমবারেই এটাকে আমরা মনে করেছিলাম যে এক্সপেরিমেন্টালি করি, কিন্তু সত্যিকার অর্থে আমরা হোপফুল যে নেক্সট টাইম আমরা করব, যেটা উনি বলেছেন। এটাকে করতে গেলে দলকে এই স্পেসটা দিতে হবে। আমাদের সময় যে সুবিধা হয়েছে, আমরা একটা সোশ্যাল মিডিয়া যুগ পেয়েছি। আমার দলের মধ্যে যখন ধরেন কাউন্সিলরদের একটা ইন্টারনাল গ্রুপ থাকবে, সেখানে এক ধরনের প্রচারণার সুযোগ থাকে, জবাবদিহিতার সুযোগ থাকে। এটা তো পাবলিক স্ফেয়ারে আসছে না। আবার পাবলিক স্ফেয়ারে যখন আসছে, তখন কিন্তু তখনও মানুষ ইনভলভ হচ্ছে। যেমন বহু সাধারণ লোক বলছে যে ভাই আপনাদের ভোটে কি আমরা ভোট দিতে পারবো, এই যে তার একটা আগ্রহ। এখন ধরেন এই দেখবেন যেমন বিএনপি বা আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়, বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে আমি আপনাকে বলি, এটা তো সত্য কথা, আমরা একটা কথা বলি যে পরিবারতন্ত্র এটা সেটা, কিন্তু ধরেন তারেক রহমান ভোটে দাঁড়িয়েছে বা বেগম খালেদা জিয়া ভোটে দাঁড়িয়েছে, তো এখানে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কে? কেউ না। হ্যাঁ, কেউ করলেও তখন আপনারা গণমাধ্যমের লোকেরা বলবেন যে এটা একটা ফেক, এটা একটা ডামি প্রার্থী হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একটা ষড়যন্ত্র তথ্য খুঁজবে। দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগে আমি দেখেছি যে তাদের সেক্রেটারিটা প্রেসিডেন্ট সিলেক্ট করেন, এটা তার হয়তো কনস্টিটিউশনে আছে। তা আমরা আমাদের কনস্টিটিউশন রেখেছি না, সে ইলেক্টেড হইতে হবে সেক্রেটারি। সেক্রেটারি ইলেক্টেড হবে এনইসি মেম্বারদের সরাসরি, যেটা ফুয়াদ হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মানে আজিজুল বারী হিলাল যেটি বলছেন যে 71 সদস্য বিশিষ্ট হয়ে থাকলে বা 21 সদস্য বিশিষ্ট হয়ে থাকলে কোনো পদে নির্বাচন, মানে সব পদে নির্বাচন দিলে অনেক ধরনের দেখেন, আমি একটা কথা বলি, এই যে বক্তব্যগুলো না দীর্ঘদিন ধরে আমি টেলিভিশনে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিদের আমি বলতে শুনি। বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছে যে পার্টির মধ্যে গণতন্ত্র নেই। আপনিও কেবল উচ্চারণ করেছেন যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি। এইটা একটা ভেগ টার্ম। কেন? আমি সরাসরি এটাকে রিজেক্ট করছি যে পার্টির আভ্যন্তরীণ গণতন্ত্র যদি না থাকে, তাহলে একটা পার্টি বেশি দিন সারভাইভ করতে পারে না। যে সমস্ত আমরা সারভাইভ করে আসছি 50 বছর, 60 বছর, 100 বছর, সুতরাং আমাদের পার্টিতে যে আভ্যন্তরীণ গণতন্ত্রটা আছে, এই সমস্ত এই মাস অর্গানাইজেশনগুলোতে, মানে পলিটিক্স ডেমোক্রেসির ক্লাসিক রূপ কি আপনি শুধু মনে করেন যে নির্বাচন, শুধু ভোট তো না, শুধু ভোট ডেমোক্রেটিক ক্লাসিক। তাহলে যে কথাটা বলা হচ্ছে যে আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, আমার পার্টিতে যদি আভ্যন্তরীণ গণতন্ত্র না থাকে, আমার পার্টির কর্মসূচি যদি ভালো না হয়, আমার পার্টির ইডিওলজি যদি ভালো না হয়, তাহলে জনগণ দ্বারা আমি প্রত্যাখ্যাত হব। যদি ডেমোক্রেটিক সোসাইটি বসবাস করি, পরিবারতান্ত্রিক সব ভোট হয়ে গেছে। না, পরিবারতান্ত্রিক ভোট হয়নি। আমাদের দেশে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যই একটা এরকম, আমি বললাম যে বেনোভেলেন্ট ক্যারেক্টারকে আপনার তার প্রতি বিনয়ী হওয়া, এটা আমাদের দক্ষিণ এশিয়ার সোসাইটির একটা ঝোঁক। এবং এই সমস্ত বেনোভেলেন্ট ক্যারেক্টার আপনি মনে করেন না শুধু রক্তের উত্তরাধিকার সূত্রে তারা এখানে আসে, অবশ্যই তারা যোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই কিন্তু এখানে আসে। এজন্য এই সমস্ত বেনোভেলেন্ট ক্যারেক্টাররা বারবার এই দক্ষিণ এশিয়ার গণতন্ত্রে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেক অবদান রেখেছে। এই কথাগুলো বলে শুধুমাত্র বাংলাদেশকে একটি অরাজনৈতিক নেতৃত্বের হাতে তুলে দেওয়ার জন্য, বা বাংলাদেশের যদি রাজনৈতিক, আসলেই তাই। আপনি দেখেন, বাংলাদেশ যদি রাজনৈতিক শূন্যতা হয়, তাহলে পার্শ্ববর্তী দেশ, আমি একটু কথা বলি যে আমাদের দেশের এই পরিবর্তনকে, যে এই গণ অভ্যুত্থানকে কিন্তু ভারত স্টিল ভালোভাবে নেয়নি। তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তাদের কিছু আপনার ব্রেন চাইল্ড বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন বিচার করছে। তারাই দেখবেন অনেক যে আপনার লেক্সিকন, অনেক টার্মিনোলজি থ্রো করে বাংলাদেশের পলিটিক্সকে ইনস্টেবিলিটি করার জন্য। যেমন একটা হলো রিফরমেশন, যেটা রিজলভড ইস্যু। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিচার আগে হবে না, নির্বাচন হবে, রিজলভড ইস্যু।
এখন নতুন করে আনছে দেখলাম স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে, এই ইস্যুটা এখনো রিজলভ হয়নি। তোফায়েল সাহেব যে বক্তব্যটা দিয়েছে, আমি বললাম যে আপনি যে বলছেন যে জনগণ বলছে যে আগে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, আপনি যে সার্ভেটা করেছেন সে সার্ভের কোন স্যাম্পল, কিভাবে স্যাম্পল টেস্টটা কিভাবে করেছেন? আমরাও তো মাঠের রাজনীতি করি, মাঠে তো আমার জনগণ আমাকে বলে না যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, জনগণ তো আমাকে বলে যে জাতীয় নির্বাচন এইরকম। এখন একটা তুলছে কি আভ্যন্তরীণ গণতন্ত্র, এটাও কিন্তু এই ধরনের মতলববাজি কথা। আমার রাজনীতি যদি জনবিরুদ্ধে হয়, জনগণের বিরুদ্ধে হয়, তাহলে তো আমি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হব। কিন্তু আমি কিন্তু সবার কথা বলছি, শুধু এই দুই দল না, আমি কিন্তু সবার কথা বলছি, সিপিবি বলছি বা অন্য আরো বাম সংগঠন রয়েছে, দেখা যাচ্ছে এক পদে সভাপতি পদে 15 বছর 20 বছর হয়ে গেছে। পলিটিক্সের যে ক্লাসিক রূপটা, সাংগঠনিক অর্গানাইজেশনাল যে ক্লাসিক রূপটা, এইটা ক্যাডার ভিত্তিক সংগঠন, যারা শ্রেণীভিত্তিক যে সংগঠন, তারা যতটা ফলো করতে সুবিধা হয়, এই গণমুখী দল মাস অর্গানাইজেশনে সেটা সম্ভব হয়। কারণ এই মাস অর্গানাইজেশনগুলো, এই গণমুখী দলগুলো দেশটাকে বিভিন্ন সময় নেতৃত্ব দেয়, তাদের অনেক মাল্টি ডাইমেনশনাল চিন্তা ভাবনা থেকে নেতৃত্ব তৈরি করতে হয়। নেতৃত্বের বিকাশ একটি হচ্ছে পরিবারতন্ত্র, ওইখানে আমাদের কোনো কথা নাই। হ্যাঁ, ওইখানে একটা পরিবারতন্ত্র বলবেন কেন? আমি রাজনীতি করি, দেখেন পান্না ভাই, দেখেন আমি রাজনীতি করি, আমার সন্তান বা আমার ভাই বা আমার কোনো লোক কি সে যদি যোগ্যতায় আমাকেও ছাড়িয়ে যায় বা আমার সমানও হয়, তাহলে সে কি রাজনীতির অধিকার থাকবে না? আমি তো এটা কোনো রিলিজন না যে আপনি অন্য রিলিজনতে আসতে পারছেন না। আপনি আমি বিশেষ করে সাধারণ সম্পাদক বা মহাসচিব পদগুলোর কথা বলছি, এইগুলো তো আরোপিত, তাই না? এগুলো তো চাপিয়ে দেওয়া হয়। সাধারণ সম্পাদক আমাদের যে কনস্টিটিউশন আছে, চেয়ারম্যান সাহেব সেক্রেটারিকে নিয়োগ দেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব সেক্রেটারিকে নিয়োগ দেন। এটা আসলে তাহলে এইটা যদি আপনার নেতৃত্ব বিকাশের জন্য কতটা, নতুন নেতৃত্ব বিকাশের জন্য আমাদের তো আপনার গ্রাসরুট লেভেল অর্গানাইজেশন রয়েছে। আমি সবসময় মনে করি যে অনেকে ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলে। ছাত্র রাজনীতি এমন একটা তৃণমূলের সংগঠন যেখানে নেতা তৈরির কারখানা বলা হয়, যে বাংলাদেশের নেতা তৈরির একটা ব্রিডিং গ্রাউন্ড হলো ছাত্র রাজনীতি। দেখেন আমাদের ছাত্র সংগঠনটা কত ভাইব্রেন্ট এবং কত ওয়াইড। সুতরাং আমাদের নতুন নেতৃত্ব বিকাশ এইখান থেকে হয়, এখান থেকে আমরা জাতীয় রাজনীতিতে আসি। এবং বিএনপিতে দেখবেন যে যতগুলো জাতীয় নেতা, এখন থেকে 50% বিএনপির নেতা সব ছাত্র রাজনীতি থেকে এসছে।